1971 সালের পর থেকেই ভারত একতরফা ভাবে বাংলাদেশ থেকে সুবিধে নিয়েই যাচ্ছে। ট্রানজিট থেকে ট্রান্সশিপমেন্ট, নিরাপত্তা থেকে অর্থনৈতিক সুবিধে, বিভিন্ন দিক থেকে সুবিধা ভোগ করেই চলেছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশ কি কোনো সুবিধা পায়নি ভারত থেকে? যারা বলছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য ভারত রক্ত ঝরিয়েছিল তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য, আদৌ কি তারা ঠিক বলছেন? ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আজকের দিনে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? কি হবে আগামীর ভবিষ্যৎ? দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক আদৌ কি থাকবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আজকেও আমাদের সঙ্গে অতিথি সাংবাদিক বন্ধু পরমাশিস খোসরা। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। এই আজকের আলোচনায় আমরা দুটো প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে। আমরা এবার একটি তথ্য দিয়ে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো। ভারত এই 53 বছরে বাংলাদেশ থেকে কি সুবিধা নিয়েছে এবং পক্ষান্তরে ভারত বাংলাদেশকে কি কি সুবিধে দিয়েছে। প্রথমত তথ্য দেওয়ার আগে বলি যে ভূ রাজনৈতিক এবং ঐতিহাসিকভাবেই ভারত এবং বাংলাদেশের দুটি প্রতিবেশী দেশ, যাদের মধ্যে রয়েছে ঐতিহাসিক, সাংস্কৃতিক, ভাষাগত এবং অর্থনৈতিক সম্পর্ক। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ উচ্চতায় নিয়ে যায়। স্বাধীনতার পর থেকেই এই দুটো দেশ বিভিন্ন চুক্তি এবং সহযোগিতার মাধ্যমে তাদের সম্পর্ক গভীরতর করেছে এবং কখনো এই সম্পর্কের মধ্যে চড়াই এবং উচ্চাইয়ের সাক্ষী রয়েছেন দুই দেশের সাধারণ মানুষ। এবার আসা যাক বাংলাদেশ থেকে ভারত কি সুবিধা নিয়েছে কিংবা ভারত কি সুবিধা দিয়েছে সেই বিস্তর আলোচনায়। প্রথমত ট্রানজিট সুবিধে, যে বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আলোচনা এবং চর্চার খোরাক যোগায়। বাংলাদেশ ভারতকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যেমন ত্রিপুরা, মেঘালয়, আসাম যোগাযোগের জন্য ভূমি এবং জলপথ ব্যবহারের ট্রানজিট সুবিধা দিয়েছে। বাংলাদেশে বন্দর ও রাস্তাঘাট ব্যবহার করে ভারতীয় পণ্য সহজে উত্তর পূর্ব ভারতে পৌঁছে যায়, এটাই ট্রানজিট সুবিধা এবং এটা ভারতের দিক থেকে বাংলাদেশের কাছ থেকে সবচেয়ে বড় পাওনা। দ্বিতীয়ত বাণিজ্যিক লাভ। বাংলাদেশ ভারত থেকে ব্যাপকভাবে পণ্য আমদানি করে। 2023 সালে দুই দেশের বাণিজ্যিক ঘাটতির দিক থেকে ভারত প্রায় $10 বিলিয়ন মতো লাভ করেছে। ভারতের উৎপাদিত পণ্য, বিশেষ করে কৃষি পণ্য, ওষুধ, ইলেকট্রনিক্স এবং গাড়ি বাংলাদেশে রপ্তানি করা হয়। এছাড়াও ভারতীয় বিভিন্ন পণ্য প্রতিনিয়ত বাংলাদেশে রপ্তানি করা হয়। জ্বালানি ও বিদ্যুৎ রপ্তানি সুবিধে। ভারত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে, এক্ষেত্রে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। নদী ও জলপথ ব্যবহার। ভারত বাংলাদেশে নদীপথ ব্যবহার করে করিডোর তৈরি করেছে, যা তাদের পণ্য পরিবহনকে সাশ্রয়ী ও সময় সাশ্রয়ী করে তুলেছে। কৌশলগত এবং নিরাপত্তা জনিত লাভ। ভারত উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশের সমর্থন পেয়েছে। বাংলাদেশ এসব গোষ্ঠীর নেতাদের আশ্রয় না দিয়ে ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেছে। মনে করা হয় কৌশলগত এবং নিরাপত্তা জনিত এই লাভটি ভারতের দিক থেকে বাংলাদেশের কাছ থেকে পাওয়া সবচাইতে তাৎপর্যপূর্ণ সুবিধে বা লাভ। এবার আসা যাক বাংলাদেশ যে সুবিধাগুলো ভারতের কাছ থেকে পেয়েছে কিংবা ভারত বাংলাদেশকে যে সুবিধাগুলো দিয়েছে। প্রথমত বিদ্যুৎ সরবরাহ। ভারত বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বর্তমানে 1160 মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে। টিকাদান ও চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা। কোভিড-19 মহামারীর সময় ভারত ভ্যাকসিন মৈত্রীর কর্মসূচির অধীনে বাংলাদেশকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা সরবরাহ করেছিল। ভারতের বিভিন্ন হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা নেয়ার সুযোগ বাড়ানো হয়েছে। বাণিজ্যিক ও ভ্রমণে ছাড়। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। শিক্ষার্থী, রোগীদের জন্য বিশেষ ভিসা সুবিধাও নিশ্চিত করেছে দিল্লি। ভারত বাংলাদেশের কিছু পণ্যের জন্য শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিশ্চিত করেছে। বাণিজ্যিক ও ভ্রমণ ছাড়ের একটি অন্যতম সুবিধা বলেও মনে করা হয়। অন্যদিকে যোগাযোগ ও পরিকাঠামোগত উন্নয়নে ভারত সরাসরি সহযোগিতা করেছে বাংলাদেশকে। ভারতের সহযোগিতায় বাংলাদেশে বেশ কিছু পরিকাঠামোগত প্রকল্প যেমন রেল লাইন, সড়ক, বন্দর উন্নয়ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আখাউড়া আগরতলা রেলপথ। $44 কোটি ঋণ সুবিধায় ভারত বাংলাদেশের রেল ও সংযোগ স্থাপনায় অর্থায়ন করেছে। সবশেষ যে সুবিধে বাংলাদেশ ভারতের কাছ থেকে পেয়ে আসছে সেটি অবশ্যই ভারত প্রতি বছর বহু বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয়, যেমন ICCR স্কলারশিপ। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বাংলা ভাষা সাহিত্যের প্রচারে যৌথ উদ্যোগে ভারত বরাবরই বাংলাদেশকে পাশে নিয়ে আসছে।
এবার আসা যাক, এই দুই দেশ পারস্পরিকভাবে এই সুবিধে আদান এবং প্রদানের মাধ্যমে ভারত কতটা লাভবান হয়েছে, বাংলাদেশ কতটা লাভবান হয়েছে সে বিষয়ে একটি মূল্যায়ন বিষয় যদি আমরা ধরি ট্রানজিট ও করিডোর, সেক্ষেত্রে ভারত লাভবান হয়েছে বাংলাদেশের থেকে বেশি, বাংলাদেশ ভারত থেকে খানিকটা কম। বাণিজ্যিক ক্ষেত্র ভারত পুরোপুরি লাভবান হয়েছে, সেক্ষেত্রে বড় সংখ্যক বাণিজ্যিক ঘাটতি রয়েছে বাংলাদেশের দিক থেকে। বিদ্যুৎ ক্ষেত্রে ভারতেরও লাভ হয়েছে, পক্ষান্তরে লাভ হয়েছে বাংলাদেশেরও। নিরাপত্তার বিষয়টি যেমন ভারতের লাভ হয়েছে, একই রকম ভাবে বাংলাদেশেরও লাভ হয়েছে। সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের লাভ যেরকম হয়েছে সেরকম ভারতেরও লাভ হয়েছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক পারস্পরিকভাবে গুরুত্বপূর্ণ হলেও ভারত তুলনামূলকভাবে বেশি বাণিজ্যিক ও কৌশলগত সুবিধা পাচ্ছে, এটি অনস্বীকার্য। তবে বাংলাদেশেরও বিদ্যুৎ, পরিকাঠামো, চিকিৎসা এবং শিক্ষায় উল্লেখযোগ্য সহযোগিতা দিয়েছে ভারত। ভবিষ্যতে যদি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্থিতিশীল থাকে কিংবা আরো সুদৃঢ় হয়, তবে এই পারস্পরিক সুবিধা আরো উচ্চতর জায়গায় পৌঁছবে বলে আশা করা যায়। পরমাশিস 1971 বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে যে গড়ে তোলার ইচ্ছে বা আকাঙ্ক্ষা, সেটি ভারতের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার অংশ। কারণ ভারত বাংলাদেশকে স্বাধীন করার মধ্য দিয়ে সারা জীবনভর বছর পর বছর বাংলাদেশকে শোষণ করতে পারবে। 1971 সালের পর কেটে গেছে এখনো পর্যন্ত 53 বছর। ভারত শুধু বাংলাদেশের কাছ থেকে সুবিধে নিয়েই আসছে, কোনো সুবিধে বাংলাদেশ পায়নি। এই অভিযোগগুলো আমার নয়, এই অভিযোগগুলো বাংলাদেশের অধিকাংশ মানুষের, বাংলাদেশের এক শ্রেণীর গণমাধ্যমের, বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীদের, বাংলাদেশের এক শ্রেণীর সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের। তুমি এ বিষয়টি কিভাবে দেখছো? তোমায় একটা কথা বলি, 1971 সালের পর থেকে 2025, 51 বছর ধরে যদি বাংলাদেশ থেকে শোষণ করে যায় ভারত, যারা এই কথাটা বলছেন তারা ভারতের সঙ্গে সম্পর্কটা রাখছে কেন? আজকে যে বিষয়টা আলোচনার বিষয়, যেটা নিয়ে পর্যালোচনা হচ্ছে, বিভিন্ন সমীক্ষা যে উঠে এসছে, ভারত বাংলাদেশের থেকে কি পেয়েছে আর ভারত বাংলাদেশকে কি দিয়েছে, এর একটা পরিসংখ্যান ইতিমধ্যেই আমরা আমাদের প্রথম কলকাতার পেজে আমরা কিন্তু শেয়ার করলাম। দেখো, সমমূল্যায়ন বলে একটা কথা আছে, সমমূল্যায়ন কথাটা কিন্তু আজ বললেই কালকে শেষ হয়ে যায় না। পরিসংখ্যান, তথ্য, পর্যালোচনা, ওঠানামা। আজকে যদি ভারত পুরোপুরি বাংলাদেশকে শোষণ করার কথা বলে, মানে করে থাকে যারা এই কথাটা বলছেন, তাহলে এই 51 বছরে ভারত বাংলাদেশের সম্পর্ক যারা বলছেন তারা কি বলতে পারবেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা উচ্চতায় না গিয়ে একেবারে নিম্নমুখী হয়ে পড়েছে? এবং প্রতিনিয়তই ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কূটনীতিকরা কিন্তু সবসময় বলে চলছে যে ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে প্রতিবেশী রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায় এবং সেই উন্নতির মাত্রা কিন্তু দিন দিন বেড়েছে, কমেনি। কিন্তু যারা এটা বলছেন সেটা তারা দায়িত্ব নিয়ে বলবেন, কিন্তু পরিসংখ্যান কিন্তু হ্যাঁ কিছুটা হয়তো কম বেশি হতেই পারে, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা যেমন সুবিধা পেয়েছি তারাও আমাদের কাছে সুবিধা পেয়েছে। এখন সেটা নিয়ে যদি আমরা পর্যালোচনায় বসি, কোনো যদি ঘাটতি থাকে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিস্থিতিতে, আলোচনার প্রেক্ষিতে, চাওয়া পাওয়ার ক্ষেত্রে অনেক আমাদের কথোপকথন চলতে পারে, আলোচনা চলতে পারে, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেগুলো নিয়ে মূল্যায়ন হওয়া দরকার, তবে একটা সমমূল্যায়নের জায়গা চলে আসবে। ভারত শুধু শোষণ করেছে এটা যারা বলছেন এটা তাদের কথা, আমি তাদের এই বক্তব্য নিয়ে কিন্তু আলোকপাত বা বিশ্লেষণ করতে চাই না। আমি আলোকপাত বা বিশ্লেষণ সেটাই করতে চাই যেটা পরিসংখ্যান বলছে। অবশ্যই ভারত হয়তো কিছু বেশি সুবিধা পেয়েছে, নদীপথ ব্যবহার করেছে, জলপথ ব্যবহার করেছে, বাণিজ্যিক ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে অনেক সহযোগিতা বাংলাদেশের থেকে পেয়েছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু তারাও তো আমাদের কাছ থেকে বিদ্যুতের সুযোগ সুবিধা পাচ্ছে, শিক্ষা ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। এগুলো তো বাংলা কথা একটা কথা জানো, খোটা দেওয়া বলে। এখানে খোটা দেওয়ার সম্পর্ক না, আমি তোমাকে দেখলে তুমি আমায় দেখবে। হ্যাঁ, অবশ্যই কিছু সময় কম বেশি চাওয়া পাওয়া হতে পারে, কিন্তু সেটা আলোচনার টেবিলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে পররাষ্ট্রনীতির কূটনীতিকরা বসে আলোচনা করে চাওয়া পাওয়া কোনোদিন শেষ হয়ে যাবে না, চাওয়া পাওয়া তো চলতেই থাকবে, তবেই তো সম্পর্কের বিস্তার হবে। এটাই আমার বলার। যে বিষয়টি তোমাকে প্রশ্ন করেছি, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটি স্বাধীনতা অর্জন করেছে এবং সেই স্বাধীনতা যুদ্ধে সরাসরি আমাদের ভারত, আমাদের দেশের বীর সেনারা তারাও রক্ত দিয়ে পাশে দাঁড়িয়েছিল। এসবের কোনো মূল্যায়ন নেই। এসবের মূল্যায়ন হচ্ছে এরকম যে বাংলাদেশ স্বাধীন করার পেছনে ভারতের দীর্ঘমেয়াদী সুবিধে নেয়ার চক্রান্ত, সেই চক্রান্ত কারণে এই ধরনের বাংলাদেশ থেকে সুবিধা নিচ্ছে। এটা কি, এই যে বক্তব্য, এটা কতটা সময়োচিত এবং কতটা বাস্তবধর্মী সেটা আমাদের দর্শকরাও জানেন, কারণ তারাও খুবই অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সঙ্গে ভার্চুয়ালি দ্বিমত পোষণ করেন, আমাদের মন্তব্যের কলমে
হয়তো এখনো গালমন্দ দেবেন, তো অস্বীকার তো করতে পারবেন না যে সারা পৃথিবীতেই একটি দেশ অন্য একটি দেশের থেকে সুবিধা নেবে, সুবিধা দেবে। এটাই তো সম্পর্ক। এক্ষেত্রে ভারতের সঙ্গে যদি কোনো চুক্তি বাংলাদেশের হয়, কিছু সুবিধে বাংলাদেশ নেবে, কিছু সুবিধে ভারত নেবে, কিছু হয়তো ভারত বেশি নেবে, কিছু হয়তো কোনো ক্ষেত্রে বাংলাদেশ কম নেবে, কিংবা কোনো ক্ষেত্রে বাংলাদেশ বেশি নেবে, কোনো ক্ষেত্রে ভারত কম নেবে। এটাই তো হওয়া উচিত, এটাই তো হবে, এটা তো স্বাভাবিক। এটাই কূটনৈতিক বা বাণিজ্যিক বা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে হবে। এটাই তো বাঞ্ছনীয়, এটাই তো স্বাভাবিক। বরং সুবিধে না নেওয়া সেটাই অস্বাভাবিক এই আমাদের মুক্ত বিশ্বে। সেক্ষেত্রে আজকের এই আলোচনা আসছে এই কারণেই যে তুমি জানো যে ট্রান্সশিপমেন্ট বিষয়টি 8 তারিখে যখন ভারত সরকারের পক্ষ থেকে বলা হলো ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাতে পারবে না, এক্ষেত্রে কিন্তু পরিষ্কার ভারতের পক্ষ থেকে বলা হয়েছে নেপাল এবং ভুটানের ক্ষেত্রে এই সুবিধা কিন্তু আগের মতো অব্যাহত থাকবে, তুমি সেটা জানো। এবং গতকালকে আমাদের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনিও পরিষ্কার বলেছেন যে ক্ষেত্রে নেপাল এবং ভুটানের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক সেটি কারোর ক্ষেত্রে কোনো সংকটের বাতাবরণ তৈরি হবে না। তারপরেও দেখা গেল যে স্থলপথে সুতো আমদানি নিষেধাজ্ঞা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এবং সেটা নিয়ে হুলস্থুল শুরু হয়েছে। তুমি এটা জানো যে বাংলাদেশের অভ্যন্তরে এই স্থলপথে সুতো আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর যারা এই যে গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত, বিশেষ করে ছোট এবং মাঝারি শিল্পের যে উদ্যোক্তা, তারা রীতিমতো তারা ক্ষোভে ফুঁসছেন। তারাও বিভিন্ন রকমের ভাবে স্টেটমেন্ট দিচ্ছেন। আমি কয়েকটি বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে দেখছি যে একটা সংকটের বাতাবরণ তৈরি হয়েছে। এগুলো কি হচ্ছে, কি তোমার কি মনে হয়? টিট ফর ট্যাট, ক্ষতিটা কার? দেখো, এগুলো কি জানো, এগুলোকে বলে আমার মনে হচ্ছে ঠুনকো প্রতিশোধ নেওয়া। এর কোনো বাস্তবিক প্রেক্ষাপট আগামী দিন থাকবে কিনা, বা এটা একটা সাময়িক সমস্যা আমার মনে হয়। আর একটা বিষয় হচ্ছে যে 71-এর সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, যারা এটা বলছেন যে ভারত শোষণ করার জন্য এই কাজটা করেছে, আমার মনে হয় না এটা সার্বিক বাংলাদেশের মানুষের বক্তব্য। আমি আমার দীর্ঘ 20 বছর 22 বছরের সাংবাদিকতার জীবনে বাংলাদেশের বহু মানুষের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, শিক্ষাবিদ, অধ্যাপক, রাজনীতিক, সাধারণ মানুষ, ব্যবসায়ী, তাদের প্রত্যেকের কথায় নিঃশ্বাসে কিন্তু এই কথাটা রয়েছে, তারা 71-এ ভারতের পাশে থাকা স্বীকার করছে। কিন্তু যারা আজকে সমাজ মাধ্যমে, গণমাধ্যমে, পত্রপত্রিকায় এইসব কথা বলে, আমি তো মনে করি এগুলো বিড়ম্বনা সৃষ্টি করছে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে। আজকে রণধীর জয়সওয়াল যে কথাটা বলেছেন যে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছিলাম, তাতে কিন্তু বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, একটা সার্বভৌমত্ব দেশের স্বাবলম্বী তৈরি হওয়ার কিন্তু একটা প্রেক্ষাপট। আর তারাও যে সিদ্ধান্তটা নিয়েছে তাতে আমাদেরও যে খুব বেশি ক্ষতি হবে তা না, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ছোট ব্যবসায়ীরা অত ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো এই সমস্যার সমাধানটা খুব আসন্ন সমাধান হয়ে যাবে বলে এটা আমার বিশ্বাস। না, ছোট ব্যবসায়ীরা এই বাংলাদেশের সরকারের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ সুতো আমদানি তুমি জানো স্থলপথ দিয়ে ভারত থেকে সুতো আসবে। ভারত বাংলাদেশে সুতো রপ্তানিতে একটা বড় তাদের অবদান আছে। বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প, সেই শিল্পে অধিকাংশ কাজই হয়ে থাকে ভারত থেকে নেয়া সুতোতে। সুতরাং সেই সুতো দুই পদ্ধতিতে বাংলাদেশে তারা আমদানি করেন, একটি সমুদ্র পথে এবং অন্যটি স্থলপথ। বলা হচ্ছে সমুদ্র পথেই 70% বা তার বেশি সুতো বাংলাদেশ আমদানি করে থাকে, বাকি 30% বিভিন্ন স্থল সীমান্ত দিয়ে, বিশেষ করে আমাদের যে জেলা উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপোর্ট বাংলাদেশে রপ্তানি হয়। এবং বিশেষ করে গত কয়েকদিন ধরে এই সুতো আমদানিকারক এবং রপ্তানিকারক যারা এখানকার এলসি, তারাও কিন্তু খুবই বিব্রত এবং তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন এই সিদ্ধান্তের ক্ষেত্রে। আখেরে বলা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে যারা ছোট এবং মাঝারি গার্মেন্টস শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তা, তারা খুবই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সেটা অবশ্যই বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত। বিষয়টি পরমাশিস গতকালকে রণধীর জয়সওয়াল এই কথাগুলো বলেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তুমি জানো তিনি একটা কথা বলেছেন যে গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে একটি ঘোষণা দিয়েছি, আমরা এই পদক্ষেপ নিয়েছি আমাদের বন্দর ও বিমানগুলোর জটের কারণে। তবে আমি বিষয়টি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমরা এইসব পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের পক্ষে যেসব ঘটনা ঘটেছে অনুগ্রহ করে সেগুলোর দিকে তাকান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মনে করিয়ে দেন, ভারতের এই সিদ্ধান্তের কারণে অবশ্য নেপাল ও ভুটানের মতো স্থল বেষ্টিত রাষ্ট্র পড়ছে না। মানে এইটা ভারতের সিদ্ধান্ত কিন্তু এই স্থল বেষ্টিত রাষ্ট্রে পড়ছে না, অর্থাৎ ওই দুই দেশের বাংলাদেশের পণ্য যথারীতি সরবরাহ হবে, ফলে দক্ষিণ এশিয়া এর কোনো প্রভাবই পড়বে না। অন্য এক প্রশ্নের জবাবে জয়সওয়াল মনে করিয়ে দেন, ভারত বরাবর বলছে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক চায়, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় আগ্রহী ভারত। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমানা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন গতকালকে।
15 বছর পর এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে। সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেছেন যে বিষয়টি আমাদের নজরে রয়েছে, বেশি কিছু তিনি বলতে বলেননি, তিনি এড়িয়ে গিয়েছেন। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ ভারতের দিক থেকে কিন্তু আবারও সেই বাংলাদেশের একটি গণতান্ত্রিক ইনক্লুসিভ ইলেকশন বা বাংলাদেশ একটা ডেমোক্রেটিক বাংলাদেশ গড়ে উঠবে সেটি ভারতের পক্ষ থেকে আবার বলা হয়। এটা রুটিন স্টেটমেন্ট, এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় নয় আজকে। কিন্তু যে বিষয়টি আমরা আলোচনা শুরু করেছি এবং আজকে আলোচনার মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গেল 53 বছর ধরে ভারত বাংলাদেশ থেকে একতরফা সুবিধে নিয়েই গেছে, নিয়েই চলেছে। বাংলাদেশ কোনো সুবিধে পায়নি। তাহলে 2020 সালে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা তো বাংলাদেশের অর্থনীতি থেকে বড় ইতিবাচক প্রভাব ফেলেছিল এবং সেই প্রভাব ফেলেছিল সেই কথাটি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে জানানো হয়নি যে ভারত ট্রান্সশিপমেন্ট যে সুবিধে সেটি বাংলাদেশকে দিয়েছে এবং ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ সারা পৃথিবীতে গার্মেন্টস পণ্য রপ্তানি করত এবং হাজার হাজার কোটি টাকা তাদের কোষাগারে জমা হতো। এবার আসি পরমাশিস, আমরা এই সিদ্ধান্তটির ফলে ট্রান্সশিপমেন্ট যে বাংলাদেশকে সুবিধে বাতিল করার পর আসলে বাংলাদেশের এবং ভারতের কি লাভ ক্ষতি হবে, ভারতের কি লাভ হবে, বাংলাদেশের কি ক্ষতি হবে বা বাংলাদেশের কি লাভ হবে, আমরা যদি এক এক করে বলি বাংলাদেশের কি কি ক্ষতি হবে, কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়টি আমরা এক এক করে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে বন্দরে আয় কমে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে ভারত তাদের পণ্য ট্রান্সফার করলে বাংলাদেশ বন্দর ব্যবহার ফি, শুল্ক, পরিবহন ভাড়া, কাস্টম সার্ভিস ফি ইত্যাদি বাবদ আয় করত। অর্থাৎ বাংলাদেশ যখন ভারতের মাটি ব্যবহার করে তাদের পণ্য তৃতীয় দেশে পাঠাতো তখন এই পণ্যগুলো ধরুন এই পণ্যগুলো স্থলপথে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে এলো এবং সেই সীমান্ত দিয়ে যখন ভারতের অভ্যন্তরে এই পণ্যগুলো নিয়ে প্রবেশ করতো সেই পণ্যবাহী ট্রাক, তখন বাংলাদেশে কিন্তু তাদেরকে শুল্ক বা পরিবহন ভাড়া বা কাস্টমস ফি বাবদ টাকা দিতে হতো। সেই টাকাটা তারা কিন্তু এই মুহূর্তে পাবে না। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করলে এই আয়ের একটি বড় অংশ হারাবে বাংলাদেশ। অর্থাৎ এখান থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকার রোজগার করতো বাংলাদেশ, এইটা কিন্তু এখন আর পাচ্ছে না। এক্ষেত্রে কাজ হারাবে পরিবহন খাতের অনেকেই। কন্টেইনার পরিবহন, লরি ড্রাইভার, খালাসি, লজিস্টিক সাপোর্ট এইসব কাজে জড়িত অনেক মানুষ কর্মসংস্থান হারাবেন এবং এতে একটা অর্থনৈতিক সংকটে পড়ার আশঙ্কা তৈরি হবে। আপনারা জানেন যে এই পণ্যগুলো সরাসরি যেখান থেকে কোনো গোডাউন থেকে আসতে গেলে তার একটা পরিবহন, কন্টেইনার, লরি, খালাসি, ড্রাইভার বা লজিস্টিক এই সমস্ত প্রয়োজন হয়। একটি জায়গায় উৎপাদন স্থল থেকে সেই পণ্যগুলো যখন একেবারে ভারতে পৌঁছানো পর্যন্ত, সীমান্তে পৌঁছানো পর্যন্ত একটা সিস্টেম কাজ করে। এই সিস্টেমের সঙ্গে অসংখ্য মানুষ জড়িত থাকে এবং তারা কিন্তু এখন কর্মহীন হয়ে পড়েছে। আঞ্চলিক সংযুক্তি বা কানেক্টিভিটি দুর্বল হতে পারে। বাংলাদেশ চাইছিল নিজেকে দক্ষিণ এশিয়ার কানেক্টিভিটি হাব হিসেবে গড়ে তুলতে। ট্রান্সশিপমেন্ট সুবিধে বাতিল হলে এই ধারণাটা অনেকটা দুর্বল হয়ে যেতে পারে, এটি কিন্তু আশঙ্কা করাই যেতে পারে। আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের। আঞ্চলিক বাণিজ্যে অংশগ্রহণকারী একটি দেশ হিসেবে বাংলাদেশের গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। বিশেষ করে বিমস্টেক বা BBIN এর মতো প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রভাব কমতে পারে বলে মনে করা হচ্ছে। এবার আসা যাক ভারত এই সিদ্ধান্তের ফলে ভারতের কি লাভ হবে। ভারতের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, লাভ হবে। কি লাভ হবে? নিজস্ব বন্দর ও রুট ব্যবহারের স্বাধীনতা। ভারত এখন নিজেদের বন্দর, বিশেষ করে হলদিয়া এবং বিশাখাপত্তনম এবং নিজস্ব রেল সড়ক পরিকাঠামো দিয়ে পণ্য পরিবহন করতে পারবে, যাতে অন্য দেশের উপর নির্ভরতা কমে। লজিস্টিক খরচ কমতে পারে। ভারতের অভ্যন্তরীণ রুট ব্যবহার করলে খরচ কিছুটা বাড়লেও আমদানি রপ্তানি পরিকল্পনা তাদের নিজের মতো করে সাজানো সম্ভব হবে, যা দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে। কৌশলগত চাপ প্রয়োগের সুবিধে। বাংলাদেশ যদি কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক বিষয়ে ভারতের পছন্দের বাইরে চলে যায়, তাহলে ট্রান্সশিপমেন্ট সুবিধে বাতিল করে ভারত সেই চাপ প্রয়োগ করতে পারে, সেটাও কিন্তু প্রমাণিত হবে। এবার আসা যাক সামগ্রিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধে বাতিল করার পর সামগ্রিকভাবে ভারত এবং বাংলাদেশের লাভ এবং ক্ষতি। এক্ষেত্রেও আমি বলছি ট্রান্সশিপমেন্ট সুবিধে আপাতত বাতিল করার ফলে অর্থনৈতিক আয় বাংলাদেশে কমে যাবে, সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত এক্ষেত্রে লাভবান হবে, কারণ খরচ কমাতে পেরে ভারত লাভবান হবে। লজিস্টিক কর্মসংস্থান, সেক্ষেত্রে বাংলাদেশের প্রভাব পড়বে। আমি আগেই বলেছি সেখানে কর্মসংস্থান হ্রাস হবে, সংকটে পড়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশে এই খাতের সঙ্গে যারা জড়িত রয়েছেন। পক্ষান্তরে বাংলাদেশের এই ট্রান্সশিপমেন্ট বাতিল করার জন্য নিজস্ব নিয়ন্ত্রণ পাবে ভারত এবং তাতে লাভ হবে ভারতের। বন্দর ও পরিকাঠামো ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশের
ক্ষতি হবে, তাদের প্রভাব কমবে, ভারতের ক্ষেত্রে সেটা তাদের স্বাধীনতা বাড়বে। কৌশলগত অবস্থান বাংলাদেশের দিক থেকে দুর্বল হবে, পক্ষান্তরে ভারতের দিক থেকে প্রভাব আরো বাড়বে। এবার আমি একটা সংক্ষিপ্ত উপসংহার যদি করি, তাহলে ভারতের দিক থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে বা কৌশলগত সিদ্ধান্ত বলেও মনে করা হচ্ছে। তবে বাংলাদেশের অর্থনীতি, বন্দর ব্যবহার এবং আঞ্চলিক প্রযুক্তির জন্য এটি একটি ধাক্কা, সেটা অনস্বীকার্য। একে কেন্দ্র করে বাংলাদেশের উচিত বিকল্প বাণিজ্যিক পথ, পণ্যবাহী রুট এবং আঞ্চলিক জোটগুলোর সঙ্গে শক্ত সম্পর্ক গড়ে তোলা। পরমাশিস, এক্ষেত্রে তোমাকে ব্যাখ্যা করলাম এবং দর্শকদেরকে জানালাম, একেবারে স্লট ধরে জানালাম এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল হওয়ার ক্ষেত্রে সামগ্রিকভাবে ভারতের কি ক্ষতি, ভারতের কি লাভ, বাংলাদেশের কি ক্ষতি, বাংলাদেশের কি লাভ। আমি কিন্তু কোনো অঙ্কে গেলাম না, এত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে এই অঙ্ক কিন্তু সকলেই জানেন, কিন্তু বেসিক সামগ্রিকভাবে যে ক্ষতি বা লাভ হবে সেটাই আমি দর্শকদের সামনে তুলে ধরলাম। তুমি তো শুনলে, তুমি কিছু বলো। ট্রান্সশিপমেন্টটা বাতিল হয়েছে, সেটাতে বাতিল করার জন্য ভারত সরকারের তরফে যে যুক্তি, যে কারণ দেখানো হয়েছে, সেটা গতকালও রণধীর জয়সওয়াল বলেছেন যে আমাদের দেশের নিজস্ব কিছু সুযোগ সুবিধা, যেটা আমাদের অসুবিধা হচ্ছিল, সেই জায়গা থেকে এটা বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে ভারত তার নিজের পরিকাঠামোগত আর্থিক ডেভেলপমেন্ট বা তার নিজের সুবিধার জন্য কাজটা করেছে। এটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অন্য দেশের পররাষ্ট্রনীতির কূটনীতিকরা বা যে কোনো বিশ্লেষকরা এটা বলতেই পারে যে এটা কৌশলগত কোনো সিদ্ধান্ত। আমি সেই সিদ্ধান্তকে তারা যে কথাটা বলছেন, আমি তাদের সঙ্গে যদি সহমত কোনো পোষণ করি, তাতে আমার কোনো দ্বিমত থাকবে না। আমার সেক্ষেত্রে বাংলাদেশের আর্থিক ক্ষতি হতেই পারে এবং হয়েছেও আমি ধরে নিতে পারি। সেদিক থেকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাইরে গিয়ে বাংলাদেশ সার্বভৌমত্ব একটা রাষ্ট্র, তারা যদি তাদের আর্থিক অবনতি হচ্ছে, তাদের আর্থিক ক্ষতি হচ্ছে, তাদের দেশের কিছু মানুষ এই সেক্টরে যারা কাজ করতো তারা কর্মহীন হয়ে পড়ছে, তারা যদি কোনো বিকল্প পথ বেছে নেয়, আমাদের এই কথাটাকে কৌশলগত কথা বলেও তারা তাদের দেশকে পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো কৌশল বেছে নেয় অন্য কোনো দেশের সঙ্গে, আমি তাদেরকে সাধুবাদ জানাবো। কেন, সবার কিন্তু সেই স্বাধিকার আছে তার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এগিয়ে গিয়ে আমি যেমন নিজের দেশকে এগিয়ে নিয়েও যাব, ঠিক তেমনি ভাবে কিন্তু আমি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করব। কিন্তু রণধীর জয়সওয়াল বলেছে যে এই বিষয়ে আলাদা করে বাংলাদেশের কোনো আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এটা বিশ্লেষণ করে দেখা গেছে এই সেক্টরে বাংলাদেশের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু এটা ধরে নেওয়াই হচ্ছে সম্ভাবনাটা আছে। কিন্তু এটা কিন্তু যদি বাংলাদেশ বিকল্প পথ বেছে নেয়, তাতে কিন্তু কোনো অন্যায়ের আমি কিছু দেখি না এবং এটা হওয়া স্বাভাবিক। কিন্তু আমরাও তো একটা বিকল্প কিছু ভাববো। আমরা যখন কোনো বিকল্প ভাববো, সেখানে বাংলাদেশেরও কিছু বলার নেই। দুটো দেশের কিন্তু একেবারে স্বাধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে। তারা তাদের দেশের আর্থিক উন্নয়ন কিভাবে করবে সেটা তাদের একদম ব্যক্তি চিন্তা। সেখানে কিন্তু আমাদের নতুন করে কিছু বলার নেই। আমাদের যে বলার বিষয়, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়ার মধ্যেই কিন্তু সম্পর্ক গড়ে ওঠে এবং এটা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শুধু ভারত বাংলাদেশের সম্পর্ক না, পাকিস্তানের সঙ্গেও আমাদের সম্পর্ক হতে পারে। আমরা কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিনিস আনি না বা আমাদের এখান থেকে জিনিস যায় না? এটা পররাষ্ট্র নীতির সম্পর্কের বিস্তারের একটা পরিসর এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকলে একটা সম্পর্কের উন্নতি জায়গায় যায়। কিন্তু আমার নিজের কোনো ব্যক্তিগত ক্ষতি হচ্ছে, আমি আর্থিক লস হচ্ছে, আমার বন্দরে জ্যাম হচ্ছে, আমার বিমানবন্দরে জ্যাম হচ্ছে, আমি ডেভেলপমেন্ট করতে পারছি না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। অন্য কেউ বলতেই পারে এটা কৌশলগত সিদ্ধান্ত, সেটা আমি সেটা তাদের এই বক্তব্যটাকে সাধুবাদ জানাবো। কিন্তু সকলের কিন্তু স্বাধিকার রয়েছে, তারা তাদের দেশকে পরিচালনা করার ক্ষেত্রে তারা যদি কোনো নতুন কোনো সিদ্ধান্ত নেয়, স্বাবলম্বী হওয়ার জন্য কোনো যদি পদক্ষেপ নেয়, আর্থিক উন্নতির জন্য কোনো ডেভেলপমেন্টের জন্য নতুন চিন্তা ভাবনা করে, যারা কর্মহীন হয়ে পড়ছে তাদের কথা ভেবে যদি নতুন কোনো সিদ্ধান্ত নেয়, সেখানে কিন্তু একদম আমার ব্যক্তিগত অভিমত, একজন স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক এবং সচেতন সাংবাদিক হিসেবে কিন্তু সে দেশের সেই স্বাধীনতাটা আছে বলে আমি মনে করি। তবে তুমি বলতে চাইছো যে প্রত্যেকটি দেশ তার অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে তার স্ট্যাবিলিটির জন্য নিজস্ব স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে কোন দেশের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক কত দূর প্রসার ঘটাবে, কতটা সংকীর্ণ করবে, সেটা একেবারে অভ্যন্তরীণ নিজস্ব বিষয়। তবু পরমাশিস, এখানে একটা পয়েন্ট আছে, আমি বলবো নিজের আর্থিক ডেভেলপমেন্ট তুমি যেমন করবে, তোমার স্বাধিকার যেমন আছে, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সেখানে কোনো চির ধরবে, কোনো বিঘ্ন পরিবেশ তৈরি হবে, কোনো বিষোদ্গার পরিবেশ তৈরি হবে, সেদিক থেকেও কিন্তু লক্ষ্য রাখা উচিত। সেটা শুধু ভারতের জন্য না, বাংলাদেশের জন্য। এবং একই সঙ্গে যদি সেই দেশ দুটো প্রতিবেশী ভারত এবং বাংলাদেশে হয় এবং এই দুটো দেশের সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল নানা কারণেই হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দুই দেশের নীতি নির্ধারকদেরই অনেক বেশি সচেতন হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে এবং এক্ষেত্রে বাস্তবসম্মত অনেক সিদ্ধান্ত হয়তো বাস্তবসম্মত, কিন্তু প্রতিবেশী দুই দেশের মানুষ
মানুষের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবশ্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো প্রয়োগ করার ক্ষেত্রে হয়তো কৌশলগত অবস্থান নিতে হবে। শুধু কৌশলগত অবস্থান শুধু নয়, অনেকটা যত্নবান হতে হবে। সম্পর্ক বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কূটনীতিকদের কিন্তু অনেকটা যত্নবান হতে হবে। এটা মানতে হবে ভৌগোলিক ভাবে, ঐতিহাসিক ভাবে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশের সঙ্গে ভারতের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কিন্তু দেখতে হবে যেন সম্পর্কের কোনো চিহ্ন ধরে। যারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন তাদের অত্যন্ত যত্নবান হওয়া প্রয়োজন। এই যে কূটনৈতিক ভাবে যেরকম ভাবে একটা গোল দিল্লি দিচ্ছে বা আবার পাল্টা গোল ঢাকা দিচ্ছে, এই যে গোল দেয়া দেই যা হচ্ছে সেটি আসলে আখেরে দুই দেশের সাধারণ মানুষরা কিন্তু অনেকটা বিরক্ত বলে আমার মনে হয়। এবং গত কয়েক মাস ধরে যে চলমান কূটনৈতিক শীতল সম্পর্ক এটা জমে বরফ জমাট হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমরাও কিন্তু গভীরভাবে বিষয়টি চিন্তিত। এবং এই সম্পর্ক কবে আবার স্বাভাবিক হবে সেটি কোটি টাকারও দামি প্রশ্ন। আমরাও ঠিক প্রেডিক্ট করতে পারছি না যে এই সম্পর্ক কবে স্বাভাবিক শীতল হবে। যারা এটা ভেবে আসছেন, বাংলাদেশের অনেকেই এটা ভেবে আসছেন বা বলেন, এবং আমাদের অনেক দর্শকও লিখবেন হয়তো যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার পেছনে ভারতের একটা গভীর পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে ভারত বাংলাদেশ থেকে একতরফাভাবে সুবিধা নিয়েছে। প্রিয় দর্শক, আপনারাও জানেন ভারত বাংলাদেশ থেকে একতরফাভাবে কোনো সুবিধা নেয়নি, বাংলাদেশকে অনেক সুবিধা দিয়েছে। বাংলাদেশের পক্ষে সেই সুবিধাগুলো এখনো আপনারা অনেকেই ভোগ করছেন। ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী ভাবে দুটো দেশ, ভৌগোলিক ভাবে দুটো দেশ, পাশাপাশি দেশ। ভারতের আকাশে বৃষ্টি হলে বাংলাদেশের আকাশেও বৃষ্টি হয়, ভারতের আকাশে হাওয়া উঠলে বাংলাদেশের আকাশেও হাওয়া হয়, বাংলাদেশের আকাশে রোদ ঝলমল করলে ভারতের আকাশেও কিন্তু সেই রোদটা ঝলমল করে। এইটাকে অস্বীকার করে আমরা যেন আমাদের এই সম্পর্ককে আর প্রশ্নবিদ্ধ না করি। ভুল দুপক্ষের থেকেই হতে পারে বা হচ্ছে অনেক ক্ষেত্রে। কূটনীতিকরাও মানুষ, তারাও কোনো একটি বিশেষ সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হন। কূটনীতিকরাও রাষ্ট্র পরিচালনাকারী রাজনৈতিক দলের পরিবর্তনের মাধ্যমে কূটনীতিকদেরও নানা চিন্তা চেতনা সিদ্ধান্ত পরিবর্তন ঘটে। আমাদের এই আজকের আলোচনা যদি নির্যাস বলেন তাহলে আমরা বলবো ভারত এবং বাংলাদেশ 1971 সালের পর থেকে ভারত এবং বাংলাদেশ যে প্রতিবেশী দুটো দেশ, যে দেশ যার থেকেই বেশি সুবিধে নিয়ে থাকুক না কেন সেটি নিয়ে আলোচনা বিতর্ক হতেই পারে। আখেরে দুই দেশের মানুষই সমানভাবে যার যার দিক থেকে উপকৃত হয়েছেন। কোন দেশকে উপেক্ষা করে আসলে কারোর পক্ষে আগামী দিনের সামনে এগোনো সম্ভব। প্রিয় দর্শক, এত সময় জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং একই সঙ্গে বলবো, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে, আমি কখনো সেটা বলি না, সেটি আপনাদের নিজেদের মাঝে শেয়ার করুন। মন্তব্যের কলাম তো খোলাই রয়েছে, আপনাদের অবাধ বিচরণ সেখানে, দায়িত্বশীল ভাবে আপনারা মন্তব্য লিখুন এবং অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের আলোচনা যদি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করবেন, যেটি আমি কখনোই বলি না, কিন্তু এটা বিশ্বাস করি আমাদের প্রতি আপনাদের ভালোবাসা অবিরাম যেরকম ছিল সেরকমই থাকবে। আমরা দুই দেশের সুসম্পর্কে বিশ্বাসী, দুই দেশের নাগরিকদের মধ্যে সুসম্পর্কে বিশ্বাসী। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। পরমাশিস, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন সবাই, নমস্কার।